আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছে সৈয়দ ইশতিয়াক রেজা। আজ কথা বলবো ইরান যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের কি অবস্থা তা নিয়ে। এর মধ্যেই যুদ্ধ ইরানের বাইরে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে, যেখানে আমেরিকান ঘাঁটিগুলো আছে। সৌদি আরব এখন প্রতিরক্ষা চুক্তি করছে তুরস্ক এবং পাকিস্তানের সাথে। ইয়েমেনের সাথে সংঘাতও তার কমে আসছে না কোনোভাবেই। এই নানা দিক পরে ইরানের আসলে কি অবস্থা সেটি মানুষের জানবার আগ্রহ আছে। ইসরায়েলের প্রয়োজনে ইরান আক্রমণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত কোনো জয় পান নাই, বরং তার অর্থনীতির উপরে চাপ পড়েছে। কিন্তু ইরানও কি জিতেছে? ইরানও জিততে পারেনি, বরং ধীরে ধীরে এক ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক সংঘাত, অর্থনৈতিক অবস্থার তীব্র সংকট, অর্থাৎ যেটা আগে থেকেই ছিল অর্থনৈতিক সংকট, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, ইরানের জনগণের বিশাল একটা অংশ বর্তমান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, যুদ্ধের কারণে সেটা ক্ষোভটা চাপা পড়ে গিয়েছিল, কিন্তু তা ধীরে ধীরে সামনে আসবে। এই সব কিছু মিলে ইরান একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে বলে বিশ্লেষকরা বলছেন। বলা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতার অনুপস্থিতি, তার শারীরিক অবস্থা নিয়ে সংশয় এবং অভ্যন্তরীণ ক্ষমতার বিভাজন দেশটিকে একটি অকার্যকর রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে। নানা গুঞ্জনের পর রোববার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খোমেনির একটি ভিডিও প্রকাশ করে তেহরান। সেখানে দেখা যাচ্ছে একটি বদ্ধ ঘরে তিনি কয়েকজন মানুষের সাথে কথা বলছেন, কিন্তু সেই সব মানুষের পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি কি বলছেন তাও শোনানো হয়নি। ইরানের সরকারি এবং ডানপন্থী সরকারি গণমাধ্যম দাবি করছে ইরান ওমানের যে সম্ভাব্য চুক্তি সামনে এসেছে তার মাধ্যমে হরমুজে ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। কিন্তু ইরানের আপাত রাজনৈতিক যে বিজয় তার আড়ালে শাসন ব্যবস্থার সংকটটা কিন্তু সামনে আসছে না, এবং শাসন ব্যবস্থা একটা রূপান্তর ঘটেছে যা দেশটির অভ্যন্তরীণ ক্ষমতা কাঠামো ভেঙে পড়া এবং সম্ভাব্য বিশৃঙ্খলার ইঙ্গিত দিচ্ছে। 5 আগস্ট চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে তিনি সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সাথে যোগাযোগ রাখতে পারছেন না। এর মাধ্যমে কি এই ইঙ্গিত পাওয়া যায় না যে তেহরানের সঙ্গে যোগাযোগ করতেই খোদ রাষ্ট্র কাঠামোর ভিতরে ক্ষমতাসীন মানুষদেরই সমস্যা হচ্ছে? আর পেজেশকিয়ান এমন কথাই বা বলবেন কেন যদি ক্ষমতা কাঠামোর মধ্যে বিভাজন না থাকে? চীনেরই বার্তা সংস্থা হয়তো ইঙ্গিত দিচ্ছে যে ইরানে তাদের কথা বলার মতন পক্ষ নেই, অর্থাৎ ইরানের সাথে চীনেরও কোনো যোগাযোগ এই মুহূর্তে স্থাপিত হচ্ছে না, আর সে কারণেই তারা উপসাগরীয় দেশটিতে সাহায্য করতে পারছে না। সম্প্রতি পেজেশকিয়ানকে তেহরানের একটি গোপস্থানে নিয়ে যাওয়া হয় এবং কালো কাচ ঢাকা গাড়িতে মাত্র কয়েক মিনিটের জন্য এমন একজন ব্যক্তির সাথে কথা বলতে দেওয়া হয়, দেখা করতে দেওয়া হয়, যাকে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হয়েছে কালো কাচ ঢাকা, এবং বলা হচ্ছে ইনি মোস্তফা খামেনি, কিন্তু পেজেশকিয়ান কিন্তু তার চেহারাটাও দেখতে পারেননি। মোস্তফা খামেনি নিজের জীবন নিয়ন্ত্রণ নিজে করতে পারছেন কিনা, এমনকি নিজের দেশের নিয়ন্ত্রণ তার হাতে আছে কিনা সেটি নিয়েও কিন্তু সংশয় দেখা দিয়েছে। ইরানের নির্বাচিত প্রেসিডেন্টের কাছ থেকে আসা এসব প্রতিবেদন স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে দেশটির নেতৃত্ব তীব্রভাবে বিভক্ত হয়ে পড়েছে। এর মধ্যে ইসলামিক রেভলিউশনারি গার্ড, যেটা আইআরজিসি, সবচেয়ে কট্টরপন্থী অংশ, মোস্তফাকে একটি প্রতীকী বা পুতুল নেতা হিসেবে ব্যবহার করে চূড়ান্ত ক্ষমতা দখল করেছে। তার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, অর্থাৎ ওরাই এখন ক্ষমতায়। কিন্তু এর ফলে মোস্তফা এবং রেভলিউশনারি গার্ডস উভয়ই আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার দেশের ভিতরে নতুন এবং একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করেছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে টার্গেট আছে ডিক্যাপিটেশন স্ট্রাইক, অর্থাৎ শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা করা, সেটি ঠেকাতে ইরানের সামরিক কমান্ড কাঠামো স্থানীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। অর্থাৎ নেতাদের যাতে মারতে না পারে সেজন্য অনেকগুলো ইউনিট করা হয়েছে। অদূর ভবিষ্যতে এই কাঠামো আবার কেন্দ্রীভূত হবে এমন সম্ভাবনা আর দেখা যাচ্ছে না। ইসরায়েলের তেহরানের উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে যারা অভ্যুত্থান ঘটাতে পারে এমন গুঞ্জনও রয়েছে। অর্থাৎ এখন অবস্থাটা দাঁড়িয়েছে যে ইরানের সামরিক বাহিনীর ভেতর থেকে ইসরায়েলি মদতে একটি অভ্যুত্থানও ঘটে যেতে পারে। এই গুঞ্জন হয়তো এমন এক সর্বব্যাপী পারস্পরিক সন্দেহের পরিবেশ তৈরি করেছে যেখানে কাউকে যে কোনো কারণে
বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করা হচ্ছে, অর্থাৎ কেউ কাউকে বিশ্বাস করছে না, সবাই সবাইকে সন্দেহ করছে। এমন পরিস্থিতি একটি স্পষ্ট ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বজায় রাখা অসম্ভব। এর মাধ্যমে একটা রাষ্ট্র টিকে না। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যদি এত বিলম্ব হয় এবং দেখা যায় যে নানা অংশে বিভাজিত হয়ে পড়ে, তাহলে রাষ্ট্র আসলে সেভাবে টিকে না। সর্বোচ্চ নেতা রয়ে গেছেন এক অদৃশ্য ব্যক্তিত্ব, যাকে নিয়ন্ত্রণ করছে আরও কিছু অদৃশ্য শক্তি। সব মিলে এটি এমন এক দেশের চিত্র তুলে ধরে যেখানে গভীর ভাঙ্গন, বিশৃঙ্খলা চলছে, যা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার দ্বার প্রান্তে। কিন্তু একটি ব্যর্থ রাষ্ট্রও তো টিকে থাকতে পারে এবং বিপজ্জনক অবস্থায় থাকতে পারে। মিয়ানমার বহু বছর ধরে অভ্যন্তরীণ সংঘাতের মধ্যে রয়েছে, কোনো পক্ষে স্পষ্ট বিজয় আসেনি। মিয়ানমার একটি ব্যর্থ রাষ্ট্র, তবু দেশটির সামরিক জান্তা এখনও তার চূড়ান্ত নিয়ন্ত্রণ ধরে রেখেছে। বলা যায় না ইরান হয়তো সেদিকেই অগ্রসর হচ্ছে, একটি ব্যর্থ রাষ্ট্র, কিন্তু তার নিয়ন্ত্রণ থাকবে ইসলামী রেভলিউশনারি গার্ডের হাতে। একটি দুর্বল হয়ে পড়া ইরান মধ্য এশিয়া থেকে ভূমধ্যসাগরীয় উপকূল পর্যন্ত বিস্তৃত এক বিশাল অস্থিতিশীল অঞ্চল তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের একটি জটিল সংকটে সরাসরি জড়িয়ে পড়তে চাচ্ছে না, এড়িয়েই চলেছে। বলা যায় না আগামী দিনগুলোতে কী ঘটে, তবে ইরান যদি একটি বিচ্ছিন্ন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, তাহলে মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলে অদূর ভবিষ্যতে শান্তি কল্পনাও করা যাবে না। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।